বেলারুশের এয়ারপোর্ট থেকে সবাইকে ডিপোর্ট করে দিচ্ছে অরিজিনাল ভিসা থাকা সত্ত্বেও। আপনার বেলারুশের এয়ারপোর্ট থেকে অনেকেই ফিরিয়ে দিচ্ছে, কিন্তু কেন? 2026 সালে বেলারুশের ভিসা হচ্ছে মাত্র 1 মাসে, বিভিন্ন ধরনের রিউমার্স। 2026 সালে এসে আপনি কি বেলারুশ যাবেন, আদৌ এটা কতটুকু যৌক্তিক, সেই বিষয়গুলো তুলে ধরবো। এবং সেই সাথে বেলারুশের কিছু সুবিধা অসুবিধা, এবং যারা চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের এমন একটা দেশে যাবেন যেখান থেকে আপনি পরবর্তীতে অন্য দেশে মুভ হবেন, বেলারুশকে যদি বেছে নেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের ভিডিও। সবাই বলতেছেন ভাইয়া বেলারুশ থেকে ডিপোর্ট করে দিচ্ছে, কিন্তু কেন ডিপোর্ট করে দিচ্ছে? আপনাদের অরিজিনাল ভিসা থাকা সত্ত্বেও আপনাদেরকে ফেরত দিচ্ছে, বিষয়গুলো কেন হচ্ছে? 2026 সালে স্যার আপনি কি বেলারুশে যাবেন কিনা, সেই সিদ্ধান্তটা আপনার কতটুকু যৌক্তিক, এবং এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে, আপনার স্যালারিটা কেমন হতে পারে, এবং সেই সাথে এখান থেকে আপনি চাইলে ভবিষ্যতে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন কিনা, সেই বিষয়গুলো। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, বেলারুশের এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দিচ্ছে, বিষয়টা কেন হচ্ছে। আগে আপনার এই প্রসেসিংটা বুঝতে হবে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো, বেলারুশ হচ্ছে আপনার এমন একটা দেশ, আপনি যদি বাংলাদেশ থেকে বেলারুশে যেতে চান, অথবা মিডল ইস্টের কোনো দেশ থেকে আপনি যদি বেলারুশে যেতে চান, তাহলে আপনি বেসিক্যালি একটা আপনার যে ইনভিটেশন লেটার রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার আসতে হবে। আই মিন কোম্পানি থেকে আপনাকে যে জব অফার লেটারগুলো দিবে সেইগুলো নিয়ে আপনার বেলারুশের এয়ারপোর্ট পর্যন্ত আসতে হবে। দেন এখানে আসার পর আপনি আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আপনি 1 মাসের একটা ভিসা নিয়ে তারপর আপনি এন্ট্রি করবেন বেলারুশে। বিষয়টা হচ্ছে এরকম যে অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়, যে আপনি আপনার ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু আপনি সাবমিশন করলেন আপনার এম্বাসিতে, তারা আপনার যাচাই বাছাই করে আপনাকে একটা ভিসা দিয়ে দিবে। দেন আপনি সেই ভিসাটা নিয়ে তারপরে সেই দেশে ফ্লাই করবেন। বাট বেলারুশের ক্ষেত্রে একটা ইনভিটেশন লেটার নিয়ে এখানে আসবেন, আসার পরে তারা আপনাকে প্রশ্ন করবে এবং সেখান থেকে আপনি আপনার যে ইমিগ্রেশনটা সেটা কমপ্লিট করবেন। তারপর আপনি আপনার যে, এক কথা আমি বলবো যে বেলারুশের এয়ারপোর্টের ভিতরে হচ্ছে আপনার যে কনসুলেট সেবা বা এম্বাসির যে অফিস হয় সেরকম টাইপের। সো এখানে আপনার দুইটা জিনিস ফেস করতে হবে, একটা হচ্ছে আপনার কনসুলেট সেবা বা যেখান থেকে আপনাকে ভিসা দিবে সেটা, এবং দেন তারপর হচ্ছে ইমিগ্রেশন, তারপর আপনি বেলারুশে প্রবেশ করবেন। সো এইখানে এসে আমাদের বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে। বিষয়গুলো কেমন? দেখা যাচ্ছে আপনাকে তারা জিজ্ঞাসা করতেছে আপনি এখানে কেন আসছেন, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনার স্যালারিটা কেমন হবে, এক্সেট্রা বিভিন্ন ধরনের আপনাকে প্রশ্ন করে। বাট এই প্রশ্নের যে সদ উত্তরগুলা এগুলা অনেকেই দিতে পারতেছে না, যার জন্য এখান থেকে আপনার কোম্পানির অরিজিনাল আপনার ইনভিটেশন লেটার থাকা সত্ত্বেও আপনাদেরকে এখান থেকে ফেরত দিচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং আরো কিছু নানাবিধ কারণ দেখা যাচ্ছে, বাংলাদেশি ভাইয়েরা এখানে এসে ভীত সন্তুষ্ট হয়ে যায়। এবং এখানে এরকমও আপনার ইনফরমেশন পাওয়া গেছে যে আপনার মোবাইলের আপনার সবকিছু তারা চেক করতেছে ইমিগ্রেশন, যে আপনি কার কার সঙ্গে যোগাযোগ করছেন, আদৌ বেলারুশে আপনার কেউ আছে কিনা, আপনি কার মাধ্যমে আসতেছেন, সবকিছু তারা খুঁটিনাটি চেক করে। সো এখানে এসে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ঘাবড়ে যায়। এখানে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের স্মার্টনেস, দেখা যাচ্ছে চুল বড়, এক্সেট্রা বিভিন্ন ধরনের যে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি বা নিজেকে যে তুলে ধরার যে বিষয়টা, উপস্থাপন করার যে বিষয়টা, সেটার ক্ষেত্রে অনেকেই ভুল করে। যেমন ধরেন আপনি একটা কনস্ট্রাকশন রিলেটেড কাজের কোম্পানি থেকে আপনি একটা ইনভিটেশন লেটার পেয়েছেন, বাট এখানে আপনি স্যুট টাই কোট পরে এভরিথিং সবকিছু নিয়ে আপনি এখানে এসে ইমিগ্রেশন ফেস করতেছেন। বিষয়টা কেমন একটা অযৌক্তিক হয়ে গেল না? আপনার যে ডকুমেন্টেশন গুলো এগুলো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা ফেক দিচ্ছে, আপনার যে এজেন্সি তারা বানিয়ে দিচ্ছে, আপনাকে এটার উপর টুকটাক প্রশ্ন করতেছে, বাট আপনি এগুলো জানতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনি এখানে আসছেন আপনার কোনো একটা ফ্যাক্টরি রিলেটেড কাজে, বাট এখানে আপনি চুল বড়, দাড়ি বড়, বা অন্যান্য যে গেট আপ গুলো বলে যে প্যান্ট একটু ছিঁড়া, শার্ট একটু ছিঁড়া, এরকম টাইপের গেঞ্জি বা কাপড় চোপড় পরে আসছেন, সেক্ষেত্রে তাদের সন্দেহ হতে পারে। সো আমি বলবো একদম পরিপাটি মার্জিত ভদ্রভাবে যদি আপনার এখানে আসেন, ইমিগ্রেশনে যে সকল প্রশ্নগুলো করে বেসিক্যালি তারা এগুলা ইংলিশেই করবে, আপনার টুকটাক ইংলিশের চর্চা থাকতে হবে। সো এই কয়েকটা জিনিস কমপ্লিট করলে আশা করি আপনি আপনার যে ইমিগ্রেশন থেকে ব্যাক করে দিচ্ছে যে প্রবলেমগুলা, সেগুলো হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তার উপরন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন ফেক ডকুমেন্টেশন, দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে 10 জনের ইনভিটেশন লেটার আসছে, সেটাকে এডিট করে 15 জনের জন্য বানিয়ে দিছে। সো 10 জন এখানে আসার পরে দেখা যাচ্ছে আপনার মোটামুটি ফেস করে, ইন্টারভিউ ফেস করে, এভরিথিং ফেস করে 2-3 জন বা 5 জন চলে যাচ্ছে। বাদ বাকি যাদের ফেক ডকুমেন্টেশন, তাদের জন্য আপনার যে আরো যে 10 জন রয়েছে তাদেরও প্রবলেম হচ্ছে। সো এই সকল কারণে আপনার বেলারুশের এয়ারপোর্ট থেকে আপনার ফেরত দিচ্ছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে 2026 সালে আপনি এখানে
আসবেন এটার যৌক্তিকতা কতটুকু, এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং সুবিধা অসুবিধাগুলো কি, আপনার ভিসা প্রসেসিং এ কেমন সময় লাগতে পারে, খরচটা কেমন হতে পারে, এক্সেক্টা এক্সেক্টা। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল আমি কথা বলবো যে এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। ফার্স্ট অফ অল আমার একটা বিগত ভিডিওতে ছিল এখানকার যে স্যালারিসটা, তাদের যে গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি সেটা বেসিক্যালি আপনার মানে 350 থেকে শুরু করে 400 US ডলার পর্যন্ত। এটা হচ্ছে তাদের যে মানে অরিজিনাল যে ওয়েবসাইট সেখানে দেওয়া রয়েছে। বাট এটাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন, তবে আমি বেসিক্যালি আপনাদেরকে ধারণা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশি টাকায় আপনি মোটামুটি 40,000 বা 50,000 বা 60,000 টাকা এরকম একটা স্যালারি পেতে পারেন। আবার এরকমও আছে যে আপনি এর থেকেও বেশি পেতে পারেন। তার কারণ হাতের 5 আঙ্গুল কখনোই সমান হয় না। আপনার স্কিল, আপনি কেমন কাজের দক্ষ এবং আপনার কোম্পানিটা কেমন, এটার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা 1 লাখ টাকারও বেশি হতে পারে। তার মানে এই না যে আপনি যাবেন আপনি সরাসরি 1 লাখ টাকার স্যালারি পেয়ে যাবেন। বাট আবার এরকমও না যে আপনি 1 লাখ টাকার স্যালারি পাবেন না। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার কাজের উপর এবং আপনার কোম্পানির উপর এবং আপনি কি কাজ করতেছেন, আপনার স্কিলটা কেমন, সে বিষয়টার উপর। তবে এভারেজ একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি, আপনি 40,000 বা 50,000 বা 60,000 টাকা এর বেশি আপনি পাবেন না। বাট এর মাঝখান থেকে আপনার নিজের যে খরচগুলো রয়েছে সেগুলো থাকবে। তার কারণ কোম্পানি ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে বেসিক্যালি দেখা যাচ্ছে থাকার জায়গা দিবে বাট খাওয়ার জায়গা দিবে না। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। বেতনের ক্ষেত্রে আমি বলবো যে আপনি 12 লাখ বা 14 লাখ টাকা খরচ করে এসে এখানে যদি 40,000 বা 50,000 টাকা পান, সেখান থেকে নিজের খরচ বাদ দিয়ে আপনি কতটুকু সেভ করতে পারবেন বিষয়টা একবার চিন্তা করবেন। আরেকটা যে কথা আমি বলবো সেটা হচ্ছে যে এখান থেকে অনেকে চিন্তা ভাবনা করেন আপনারা গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে বা সেনজেনভুক্ত কোনো একটা দেশে চলে যাবেন, যেটা কোয়াইটলি ইম্পসিবল। তার কারণ আমি বলবো যে এইখান থেকে আপনার যে আশেপাশের যে দেশগুলো রয়েছে তার ভিতর থেকে পোল্যান্ডের সঙ্গে সবচেয়ে বড় বর্ডার। বাট এখানে পোল্যান্ডের যে আপনার বর্ডার গার্ড রয়েছে তারা সরাসরি গুলি করে দেয়। আপনি এখান থেকে যে গেম দিয়ে আপনি মানে চলে যাবেন সেন্ট্রাল ইউরোপে, সেটা মানে একদমই ইম্পসিবল। তার কারণ বেলারুশ আপনার রাশিয়ার কথায় উঠে আর বসে। আর আপনারা সবাই জানেন বেলারুশ যেহেতু রাশিয়ার কথায় উঠে আর বসে, রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বলেন বা ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো বলেন তাদের সম্পর্কটা কেমন। সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখান থেকে আপনি গেম দেওয়াটা কোয়াইটলি ইম্পসিবল। আপনি যদি এখানে আসেন তাহলে আপনার এখানেই কাজবাজ করতে হবে। সো আমি বলবো যে যারা আপনার এখানে আসতে চাচ্ছেন অবশ্যই বিষয়গুলা মাথায় নিয়ে তারপরে চিন্তা ভাবনা করবেন। আর বাংলাদেশে যে একটা রিমার্স চলতেছে আপনাকে 1 মাস এখানে পাঠিয়ে দিবে, বিষয়টা আসলে এরকম না। তার কারণ এখানে আপনি যদি আসতে চান আপনার সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু মিলিয়ে আপনি 2 থেকে 3 মাসের একটা সময় ধরে রাখতে পারেন। তার কারণ এখানে আপনি মানে যে ইনভিটেশন লেটার রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আসবেন। সো আমি বলবো যে এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ইনভিটেশন লেটারের যে আপনার যে ডকুমেন্টেশন গুলো রয়েছে এগুলো প্রপার ভাবে স্টাডি করার চেষ্টা করবেন। আপনার স্যালারি কত, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন। আরেকটা যে জিনিস সেখানে সেটা হচ্ছে আপনার সেল ফোনে আপনারা কোনো কিছুই রাখবেন না। আপনি কোন দালালের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, আপনার কোম্পানি থেকে রিসিভ করবে এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কোনো ডকুমেন্টেশন বা কোনো চ্যাট বা অন্য কোনো কিছু রাখবেন না। তার কারণ তারা কিন্তু এমনও ইনফরমেশন আমরা পেয়েছি যে তারা এগুলো চেক করে, আপনার ইমিগ্রেশন যে অফিসার এগুলো চেক করে তারপরে আপনাকে ভিসা দিবে। সো আমি বলবো যে অযথা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনার মানে যে ফোনের যে যাদের সঙ্গে চ্যাট করছেন বা আপনি এখানে আসতেছেন বা আপনাকে কে রিসিভ করবে এরকম কোনো ডকুমেন্টেশন, আপনার ওয়ার্ক পারমিট এক্সেট্রা এক্সেট্রা কোনো কিছুই কোনো কিছু আপনার ফোনে রাখবেন না। বিষয়টা আশা করি ক্লিয়ার। আর কাজের অপরচুনিটিস ক্ষেত্রে আমি যদি বলি সেখানে বেসিক্যালি দেখা যাচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ, বিভিন্ন ধরনের ফার্মিং সেক্টর, বিভিন্ন ধরনের কৃষি কাজ, তারপর বিভিন্ন ধরনের ওয়্যার হাউস, বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটিস রয়েছে। সো আমি বলবো যে এটার উপর বেসিস করে সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন তাহলে আমি মনে করি আপনি এখানে আসতে পারেন। তাহলে আপনি এখানে হয়তো বা 1 মাস 2 মাস সাফারিং করলেও দেন আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। তবে মরীচিকার যে বিষয়টা হচ্ছে এখানে অধিকাংশ মানুষের যে বেসিক স্যালারিটা সেটা 40,000 বা 50,000 বা 60,000 টাকার ভিতরে সীমাবদ্ধতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার বাঙালিদেরকে তারা চায়, তার কারণ হচ্ছে তারা হার্ড ওয়ার্ক করতে পারে। আর ভিসা প্রসেসিং এর বিষয়ে আমি যেটা বলবো সেটা আপনি বাংলাদেশে বসে সবকিছু করবেন। তার কারণ আপনি একটা জাস্ট আপনার ইনভিটেশন লেটার এটা নিয়ে আপনি এখানে আসবেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কনফিউজড হবেন না। আর রিফিউজ হওয়ার আরো কিছু কারণ থাকতে পারে। দেখা যাচ্ছে আপনি এখানে কনস্ট্রাকশন রিলেটেড কাজে যাচ্ছেন বাট আপনার যে বেশভূষা, আপনি স্যুট টাই কোট পরে এগুলো পরে এখানে যে ইমিগ্রেশন আপনার ফেস করতেছেন সেখানে স্বাভাবিক তাদের সন্দেহটা মানে অন্যরকম বিষয়। আবার দেখা যাচ্ছে আপনি কোনো একটা ওয়্যার হাউস বা ডিসেন্ট কোনো একটা কোম্পানিতে যাচ্ছেন, সেইখানে দেখা যাচ্ছে আপনি চুল বড় রাখছেন, আপনার দাড়ি বড় রাখছেন, আপনার প্যান্ট একটু ছেঁড়াই স্টাইলিশ করা, গেঞ্জিটা একটু ছেঁড়াই স্টাইলিশ করা এরকম। আবার দেখা যাচ্ছে অনেকেই আপনার ইমিগ্রেশনে 2 জন পার হয়ে গেছে তাদের পিছন পিছন মানে দৌড়াচ্ছেন না, বিষয়গুলো এরকম না। আপনি কিপ এন্ড কোয়াইট একদম ভদ্রভাবে মার্জিত ভাবে স্মার্টনেস, আপনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে মোটিভেশন
অ্যাজ এ আপনি আপনার নিজেকে প্রুভ করবেন যে আপনি একজন কোয়াইট এবং ডিসেন্ট একটা লোক, তাহলে আপনার ইমিগ্রেশনের যে কাজবাজগুলো সেগুলো সহজ হয়ে যাবে এবং ভিসা পাওয়াটা আপনার অনেকটাই সহজ হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর স্যালারির বিষয়ে আমি বলবো যে এখানে আপনার যে মানে গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি, এটা বেসিক্যালি ডিপেন্ড করে, আর বাদ বাকি ডিপেন্ড করবে আপনার কোম্পানি এবং কাজের স্কিল, আপনার দক্ষতার উপর। এবং এখানে আপনি মোটামুটি মানে এখান থেকে গেম দিয়ে অন্য কোনোখানে যেতে পারবেন না, এখানেই থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আপনার ভিসা নেওয়ার যে বিষয়টা সেটাও এখন ক্রিটিক্যাল, তার কারণ 2025 সালে আপনার যেরকম হয়েছে 2026 সালে সেই জিনিসটা একটু মানে কঠিন হয়ে গেছে। আপনি দেখেন, আপনি 10 থেকে 12 লাখ টাকা বা 14 লাখ টাকা খরচ করে একটা 50-50 চান্স, একটা রিস্ক নিচ্ছেন। বাট এর থেকে কিন্তু আরো ভালো অপরচুনিটিস আপনার কাছে রয়েছে। আপনি মালদোবার কথা চিন্তা করতে পারেন, আপনি চাইলে সার্বিয়ার কথা চিন্তা করতে পারেন, আপনি চাইলে বসনিয়ার কথা চিন্তা করতে পারেন। সো আমি বলবো যে ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার। আপনি যদি একান্ত এখানে আসতে চান, আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেই জিনিসগুলোর প্রতি একটু ফোকাস দিবেন। অথবা আপনারা চাইলে আপনারা মানে নন সেনজেনভুক্ত অন্যান্য যে দেশগুলো রয়েছে সেটা ট্রাই করতে পারেন। আমি মনে করি এটা বেটার, তার কারণ এখানে 50-50 চান্স, আপনার সবকিছু ঠিক থাকার পরেও আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত দিতে পারে। তখন আপনি আপনার এজেন্সিকে কি বলবেন? আপনার এজেন্সি আপনাকে দোষ চাপিয়ে দিবে যে তুমি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো নাই, বা তোমার কোনো কমতির জন্য তোমার এই প্রবলেমগুলো হয়েছে। বাট বিষয়টা এরকম না, দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে 10 জনের জন্য ওয়ার্ক পারমিট বের হয়েছে, আপনার এজেন্সি সেটার উপর এডিট করে 15 জনকে আপনার দিয়ে দিচ্ছে। 5 জন ঠিকই চলে আসছে, বাদ বাকি 15 জনের ভিতরে যে আরো 10 জন থাকে তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। সো আমি বলবো যে এরকম একটা অবস্থায় আপনার বেলারুশের কথাটা চিন্তা করার আগে আপনার 10 বার ভাবার দরকার যে আপনি কি করবেন। সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি চাইলে ইউরোপের নন সেনজেনভুক্ত অন্যান্য দেশে ট্রাই করতে পারেন, অথবা যারা মিডিল ইস্ট থেকে চেষ্টা করতেছেন আপনারা সেনজেনভুক্ত কোনো একটা ভালো দেশের জন্য ট্রাই করতে পারেন। তার কারণ আপনার গ্রিস ভালো ভিসা দিচ্ছে, এবং অন্যান্য পর্তুগাল ডি ওয়ার্ক ভিসা, এই সকল যে ক্যাটাগরির দেশগুলো রয়েছে এগুলোতে চিন্তা ভাবনা করতে পারেন। তার কারণ খরচটা বেসিক্যালি এরকমই থাকবে। সো ভিউয়ার, ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার। আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করলাম যাতে আপনি সচেতন হতে পারেন, এবং ইনকেস যদি আপনি এখানে আসতে চান আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেখান থেকে কিভাবে বের হতে পারেন। সো আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বেলারুশ নিয়ে, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।